আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে 1886 সালের এই দিনে 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকরা। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে কাগজে কলমে অধিকার প্রতিষ্ঠিত হলেও আজও বঞ্চনার শিকার শ্রমিকরা। দেশের 89% শ্রমিকের নেই কোনো বেতন কাঠামো, নেই নির্ধারিত শ্রম ঘণ্টাও। শ্রমিকরা বলছেন যে ঘাম ঝরে সে দাম পান না তারা। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মাত্র 12 বছর বয়সে বাবা মা হারানো সাথী বেগমের সংগ্রামের সাক্ষী এই আমিনবাজার ঘাট। 2 বোনকে বড় করতে সাথীর বিরামহীন যুদ্ধ, তারপর তুরাগের জল গড়িয়েছে ঢের। শুধু সাথীর সংগ্রামের গল্পটা বদলায়নি। 3 সন্তান রেখে সাথীকে ছেড়ে গেছে স্বামীও, তাই সন্তানদের দুমুঠো ভাত জোগাড়ে নিরন্তর ছুটে চলা তার। 3টা পোলাপান নিয়ে অনেক কষ্ট করে চলি। সারাদিন যদি 500 টাকা কামাই করি, বাজারে গেলে 500 টাকা কিছুই হয় না। আমরা এখন খামই না, ঘর ভাড়াই দিমু না, পোলাপানের খরচপাতি করবো। আমিনবাজার ঘাটের শ্রমিকদের গল্পগুলো ভিন্ন হলেও শ্রমের ন্যায্য মজুরি না পাওয়ার হিসেবটা অভিন্নই। বহুত কষ্ট করি আমরা, কোনোদিন 10টায় 20 টাকা দেয়, কোনোদিন 8টায় দেয়, কোনোদিন 9টায় দেয়। ওরা যা বলবো আমাকে তাই করানো। নিজের শরীরের বিজুতে 300 করে পারি, 400 করে পারি, আমরা মনে দিন আছে 500 করে পারি, ঠিক নাই তো। আইএলওর তথ্য বলছে দেশে অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করছে 89% শ্রমিক, যাদের নেই কোনো নিয়োগপত্র, নেই নির্ধারিত মজুরি কিংবা শ্রমঘণ্টা, দৃশ্যমান নয় সরকারি উদ্যোগও। এদিকে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে 2025 সালের মধ্যে সব ধরনের শিশুশ্রম নিরসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ থাকলেও বিবিএসের সবশেষ প্রতিবেদন বলছে দেশে এখনও শ্রমজীবী শিশুর সংখ্যা 35 লাখেরও বেশি। দেশের বিদ্যমান আইনে শিশুশ্রম সম্পূর্ণ নিষিদ্ধ হলেও আসলে অভাব তো আর আইন দিয়ে আটকানো যায় না। এসব শিশুরা এমন ঝুঁকিপূর্ণ কাজ করছেন শুধুমাত্র পেটের ক্ষুধা নিবারণ আর পরিবারকে একটু আর্থিক সহযোগিতার জন্য। সংসার অভাব অনেক, বাবারও অসুস্থ, অনেক শরীর ভালো না, কাম কাজ করতে পারে না, ঘরে ভাত থাকে না, অনেক সংসার অভাব, তাই জন্য কামিজ। শিশুশ্রম বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এমন মত সংশ্লিষ্টদের। এটি একটি জাতীয় অগ্রাধিকার, কিন্তু এই জাতীয় অগ্রাধিকার বিচ্ছিন্নভাবে বাস্তবায়ন করা যাবে না। বয়স্কদের আইন নিরাপত্তা এবং ন্যায্য মজুরি, যার মাধ্যমে তারা পরিবারকে একটি শোভন জীবন দিতে পারে, শিশুদের শিক্ষা সহ, এবং শিশুদের জন্য যথাযথ উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করে, আর পাশাপাশি আইনের প্রয়োগ। বিশেষজ্ঞরা বলছেন উন্নত দেশ গড়ার যে লক্ষ্যে হাঁটছে বাংলাদেশ, তা অর্জনে বড় অন্তরায় এই শ্রম বৈষম্য। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কাচে ঘেরা বহুতল ভবন আর শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের উপর নির্ভরতা নগরে বাড়াচ্ছে উষ্ণতা। ব্যক্তি পর্যায়ে আবাসন নির্মাণকারীরা নীতিমালা না মেনে সর্বনাশ ডাকছে রাজধানীর। এই অবস্থায় ইমারত নির্মাণ বিধিমালায় পরিবর্তন আনতে চায় রাজুক। নগরীর বেহাল দশার জন্য উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকের 8ম পর্বে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট। আকাশ থেকে এ শহরের যেদিকে চোখ যায় সেখানেই সুবিশাল সব অট্টালিকা, তার মাঝে কয়েক টুকরো সবুজ। কয়েক দশকের মধ্যে এই ঢাকার চিত্র অনেকটাই পাল্টে গেছে। এই যেমন বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে এসব এলাকার জলাশয় আর বনভূমির জায়গায় এখন কয়েক লাখ মানুষের আবাসস্থল। আবার উন্নয়ন প্রকল্পে কাটা পড়েছে রাজধানীর আনোয়ারা পার্ক সহ নগরীর অনেক এলাকা। শহরে বেড়েছে কাচে ঘেরা বহুতল ভবনের সংখ্যা। এসব কাচে সূর্যের তাপ শোষণ করে বাড়াচ্ছে গরম অনুভূতি, আর বাড়ছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের উপর নির্ভরতা। রাজুকের ইমারত নির্মাণ বিধিমালা বলছে ভবন নির্মাণের ক্ষেত্রে মোট জায়গার কমপক্ষে 20% সবুজায়ন রাখা বাধ্যতামূলক। তবে এই নিয়ম মানছে না অধিকাংশ ভবন মালিক। আগ্রাসন থামাতে তৎপরতাও নেই রাজুকের। আর কাচের তৈরি ভবন নির্মাণ ঠেকাতে আইনও নেই এই সংস্থাটির। আর এই সুযোগেই বছরে গড়ে
8 থেকে 10,000 ভবন নির্মাণের অনুমতি পাচ্ছে মালিকরা। বর্তমান যে আমাদের যে বিএনবিসি রয়েছে বা ইমারত নির্মাণ বিধিমালা রয়েছে, সেখানে কাজ ঘেরা ভবনকে আইনসঙ্গতভাবে আটকানোর সুযোগ নেই। 2008-এ সেখানে ম্যান্ডেটরি বা সকেবল গ্রিন এর পরিমাণটা আসলে শতভাগ পরিবেশ সম্মত ছিল না। সেজন্য আমরা নতুন রিভাইজ ডেপে সেটাকে সংশোধন করা হয়েছে। আর ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করি যে বিভিন্ন পেশাজীবী সংগঠনের যদি আমরা মতামত পাই, সেই মতামতগুলি সন্নিবেশিত করে যৌক্তিক মতামত অ্যাকোমোডেট করে আশা করি যে শীঘ্রই এটা গেজেট আকারে সরকার পাবলিশ করবে। দেরিতে হলেও ভবন নির্মাণ বিধিমালা সংশোধনের চিন্তাকে স্বাগত জানিয়েছে নগর বিশেষজ্ঞরা। তবে শহর বাঁচাতে আইনের যথাযথ প্রয়োগ চান তারা। 2008-এর বিধিমালাটা ঢাকা শহরের জন্য অনেক কুফল বয়ে নিয়ে এসেছে। নগরায়ণ হয়ে আমরা নাগরিক হলাম, সভ্য হলাম, আধুনিক হলাম, অথচ এই আধুনিক ভবনে ঢাকা শহরের ক্ষেত্রে আমরা দেখছি প্লটের 100% জায়গা কনক্রিটে আচ্ছাদন করে দিয়েছি। এখন রাজুক এত বছর পরে ভুলটা স্বীকার করেছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। এখনও সময় আছে যে ঢাকা শহরে এখনও যে প্লট ফাঁকা আছে কিংবা যে এলাকাগুলো নতুন বর্ধিত নগর এলাকা আছে, সেখানেও কিন্তু আমরা ড্যামেজটাকে কমাতে পারি যদি ইমারত নির্মাণ বিধিমালাটাকে আমরা সেই অর্থে পরিকল্পিত উপায়ে আমরা সংশোধন করতে পারি। গত কয়েক বছরে বিশ্বে যেখানে গড় তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি সেলসিয়াস, সেখানে ঢাকায় বেড়েছে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত। ঢাকায় বসবাসকারীর সংখ্যাও ঠেকেছে 2 কোটিতে। মহানগরী ঢাকায় যে পরিমাণ অবকাঠামো রয়েছে, সে তুলনায় সর্বোচ্চ 1 কোটি মানুষের বসবাস হতে পারে এই মেগা সিটিতে। এছাড়াও নিয়মনীতি তোয়াক্কা না করে যত্রতত্র বহুতল ভবন নির্মাণ এই শহরের বাতাসকে করে তুলেছে উষ্ণ আর অসহনীয়। এই সমস্যা থেকে সমাধানে বিশেষজ্ঞরা বলছেন সরকারি সংস্থাগুলোর তৎপরতা বাড়ানোর পাশাপাশি সচেতনতা বাড়াতে হবে সাধারণ মানুষের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এবছর কক্সবাজারে রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হয়েছে, যা 63 বছরের রেকর্ড ভেঙেছে। আবহাওয়া ভালো থাকায় লবণ উৎপাদন বেশি হয়েছে বলে জানিয়েছেন এর সাথে সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। কথায় আছে কারো পৌষ মাস, কারো আবার সর্বনাশ। ঠিক তেমনটি হচ্ছে কক্সবাজার লবণ উৎপাদনে। তীব্র দাবদাহে ওষ্ঠাগত প্রাণ, একটু বৃষ্টির জন্য মানুষের হাহাকার। কিন্তু ঠিক উল্টো চিত্র ছিল লবণ চাষিদের ক্ষেত্রে। এই তপ্ত গরম যেন আশীর্বাদ তাদের, কারণ গরমে লবণ উৎপাদন বৃদ্ধি পায়, আর বৃষ্টি হলে জমাট বাঁধা লবণ গলে পানিতে তলিয়ে যায়। এরই মধ্যে লবণ উৎপাদন 23 লাখ মেট্রিক টন ছাড়িয়েছে। বিগত 63 বছরের বাণিজ্যিক লবণ চাষের ইতিহাসে এই পরিমাণ লবণ উৎপাদন হয়নি। প্রোডাকশন এখন ভালো হচ্ছে, তো দামটা একটু কম। বেগিনের দাম যখন বাড়তি আর লবণের দামও বাড়তি অনফৈত্য। প্রকৃতি খুবই আমাদেরকে সহায়তা করছে। বৃষ্টি হয় নাই, মৌসুমের প্রথম দিকে একটু বৃষ্টি হয়েছিল, এরপর আর কোনো বৃষ্টি হয় নাই, যার কারণে একেবারে লাগাতার লবণ উঠছে। অনুকূল আবহাওয়ার পাশাপাশি আধুনিক পলিথিন প্রযুক্তিতে চাষাবাদ লবণ উৎপাদনে কিছু নতুন পদ্ধতি ব্যবহার করায় এবছর উৎপাদন বেশি হয়েছে বলে জানান এবিসি কর্মকর্তা। লবণ এবং পাশাপাশি আমাদের প্রধান খাদ্য যে ধান, সেটাও আপনার এখন কাটার মৌসুম চলছে। এই জন্য আসলে একটু কষ্ট হলেও আমাদেরকে এটা মেনে নেওয়া উচিত যে এটা আমাদের দেশের জন্য আসলে এটা প্রয়োজন ছিল। এই দাবদাহটা আমাদের লবণ চাষি এবং ধান চাষি সবার জন্য কিন্তু এটা বেশ ভালো উপকারে এসেছে এবং তারাও বেশ খুশি। জেলার টেকনাফ, কক্সবাজার সদর, পেকুয়া, মহেশখালী, ঈদগাঁও, চকরিয়া, কুতুবদিয়া এবং চট্টগ্রামের বাঁশখালীতে ৬৮,৩৫৭ একর জমিতে লবণ চাষ হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এতে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। অধিনায়ক হিসেবে রয়েছেন মিচেল মার্শ। জুনে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে চলা সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে অভিজ্ঞদের নিয়েই দল সাজিয়েছেন অজিরা। সবশেষ নিউজিল্যান্ড সফরে টি-20তে 2টি ম্যাচে ওপেনার হিসেবে 11 এবং 4 রানের ইনিংস খেলেন স্মিথ। শেষ 18 ইনিংসে মাত্র একটি 50 করেন তিনি। সাম্প্রতিক পারফরম্যান্সের জন্যই বাদ পড়েছেন স্মিথ। দলে রয়েছেন ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েলরা। বোলিং ইউনিটে মিচেল স্টার্কের সঙ্গে থাকছেন প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডরা। বিশ্বকাপে বি গ্রুপে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান।
শ্রমিকদের পাওনা অধিকার বঞ্চিতকারী সে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলেও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারো উস্কানি বা প্ররোচনায় পা দিয়ে নিজের রুটি রুজির ব্যবস্থা যেন ধ্বংস না হয়, শ্রমিকদের প্রতি সেই আহ্বানও জানান প্রধানমন্ত্রী। মালিকদেরও বিলাসিতা কমিয়ে শ্রমিকদের প্রতি নজর দেওয়ার কথা বলেন সরকার প্রধান। রাজধানীতে শ্রমিক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক দিন মহান মে দিবস। এবছর দিবসটি প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় প্রধানমন্ত্রী বলেন, খেটে খাওয়া মানুষের উন্নয়নই আওয়ামী লীগের মূল দায়িত্ব, তাই শ্রমিকদের কর্মপরিবেশকে উন্নত করেছে বাংলাদেশ। তাদের মজুরি ছিল মাত্র 800 টাকা। একজন মালিককে জিজ্ঞেস করলাম যে এই 800 টাকা একটা মানুষের জীবন চলে কিভাবে। 96 সালে সরকার এসেই আমরা কিন্তু তা বাড়িয়েছিলাম এবং যতবার সরকার এসেছি ততবারই বৃদ্ধি করেছি। যে আমরা আমাদের যে লক্ষ্যটা, আমাদের শ্রমিক গোষ্ঠীকে আরও উপযুক্ত করে গড়ে তোলা, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং বিদেশে যারা যায় তাদেরও ট্রেনিংয়ের ব্যবস্থা, সেগুলো আমরা একে একে করে যাচ্ছি। দেশের অর্থনীতিকে সচল রাখতে মালিকদের যেমন বিলাসিতা কমিয়ে শ্রমিকদের প্রতি নজর দিতে হবে, তেমনি কারো উস্কানিতে নিজের কর্মক্ষেত্র যেন নষ্ট না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। আমাদের দেশে কিছু কিছু ভাড়াটা লোক, আমি বলবো কথায় কথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে। এখন যে কারখানা আপনার ভাত কাপড়ের ব্যবস্থা করছে, কাজের ব্যবস্থা করছে, জীবন জীবিকার ব্যবস্থা করছে, সেই কারখানা নিজেরা যদি ধ্বংস করতে চান, ভাঙা চোরা আগুন দেওয়া বা এই ধরনের কাজ করেন, তাহলে ক্ষতিকার হচ্ছে, নিজের ক্ষতি হচ্ছে, পরিবারের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে। আন্দোলনের নামে যখন বাসে আগুন, ট্রাকে আগুন, শ্রমিক সহ মানুষকে পুড়িয়ে মেরেছিল ওই বিএনপি জামাত জোট, প্রায় 3800 বাস, ট্রাক, গাড়ি, রিক্সা, ভ্যান, সিএনজি, এমন কিছু নাই, ট্রেন, লঞ্চ, তারা আগুন দিয়েছে এবং জ্যান্ত মানুষ ওখানে পুড়ে মারা যাচ্ছে। আমি ক্ষমতা ছিলাম, প্রত্যেকটা পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি, প্রতিটি ক্ষতিগ্রস্ত মালিকদেরকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি। শ্রমিকদের ন্যায্য অধিকার বঞ্চিতকারীদের ছাড় দেওয়া হবে না বলেও জানান প্রধানমন্ত্রী। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন কারখানায় দুর্ঘটনায় হতাহত এবং শিক্ষাবৃত্তি হিসেবে 10 জনকে আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে শ্রমিক সংগঠনগুলো। এসব কর্মসূচি থেকে উঠে আসে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবি। মেজবা হাসানের রিপোর্ট। শিকলপরা এই প্রতীকী যেন জানান দিচ্ছে শ্রমিকদের অধিকার হরণের বাস্তব চিত্র। যেমন কোনো নোটিশ ছাড়া রাতারাতি চাকরিচ্যুত হওয়া এই 106 জনের কথাই ধরা যাক। নিজেদের অধিকার আদায়ের দাবিতে কর্মস্থল ছেড়ে নেমেছেন রাজপথে। পূর্ব ঘোষিত নোটিশ ছাড়া অন্যায় অযৌক্তিকভাবে তার স্থায়ী নিয়োগপ্রাপ্ত এই 106 জন কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করতে পারে, যা টোটাল চাকরি বিধিমালা পরিপন্থী। যাদের 12 থেকে 20 বছর চাকরির অভিজ্ঞতা, সেই অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের বিনা নোটিশে একটা সরকারি প্রতিষ্ঠান থেকে এভাবে চাকরিচ্যুত করা কতটা সমীচীন, আমরা এর তদন্ত চাই। রাজধানীর প্রেস ক্লাব সহ বিভিন্ন স্থানে এমন হাজারো শ্রমিকের সমাগম। সবারই রয়েছে নানা না পাওয়ার গল্প। তাই তো দাবি একটাই, নিজেদের ন্যায্য অধিকার ফিরে পাওয়া। 6 মাস মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, এক দেশে 2 আইন বৈষম্য, 4 মাস শ্রমিকরা পাবে, সরকারি কর্মচারীরা 6 মাস পাবে, এটা আমরা মানি না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এটার সমতা আনুক এবং বাংলাদেশের শ্রমিকদেরকে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সুযোগ করে দিক। যেসব শ্রমিকরা মারা যায় তাদেরকে আইএলও কনভেনশন 121 অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হোক। যত মুদ্রাস্ফীতি বাড়বে প্রতি 6 মাস অন্তর অন্তর মজুরি কাঠামো ঠিক করতে হবে।
নিজেদের অধিকার আদায়ে শ্রমিক সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা সমবেত হয়েছেন দেশ জুড়ে। প্রতি বছর শ্রমিক দিবস আসলেই শ্রমিকরা বৈষম্যের শিকার হয়ে শুরু করে আন্দোলন, তবে বছর গড়ালেই আবার সেই বৈষম্যটা থেকেই যায়। তাই এই শ্রমিক দিবসে শ্রমিকদের একটাই চাওয়া, এই আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হোক তাদের সকল অধিকার। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজয় ঘটবে, তাই তারা নিরপেক্ষ নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর কচুক্ষেত এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে খাবার, স্যালাইন, পানি ও তরমুজ বিতরণ কর্মসূচিতে এই দাবি করেন তিনি। রিজভী বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন সম্ভব নয়। অতি ফ্যাসিবাদী আচরণ আর ভারত প্রীতির কারণে জনগণের কাছ থেকে আওয়ামী লীগ অনেক দূরে চলে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তীব্র দাবদাহকে ভয়ঙ্কর জাতীয় দুর্যোগ আখ্যা দিয়ে রিজভী দাবি করে বলেন, গরমের তীব্রতার দায় ক্ষমতাসীনদের লুটপাট আর প্রকৃতিকে শাসন করে উন্নয়নের ফল। পরে গরিব, অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে পানি বিতরণ করেন বিএনপি নেতারা। নির্বাচন আপনি চান না, আপনি জানেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আপনি পরাজিত হবেন। লাখ লাখ মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে ঢুকিয়ে আপনি একটি প্রহসনের নির্বাচন করে জনগণকে প্রমাণিত করেছেন আপনি নিজেই শেখ হাসিনার অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন কিয়ামতের দিন পর্যন্ত সম্ভব নয়। আমরা এই ভয়াবহ এবং বিষাক্ত এক গ্যাসের মধ্যে বাস করছি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে। এইখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলনের কারণে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, তবে এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না সাধারণ শিক্ষার্থীরা। সকাল থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে। সাধারণ শিক্ষার্থীরা জানান, উপাচার্য ও শিক্ষক সমিতির দ্বন্দ্বে তারা ভোগান্তির শিকার হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে সরব ছিলেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ক্যাম্পাস বন্ধ সত্ত্বেও শিক্ষার্থীরা হলে অবস্থান করলে তাদের বেরিয়ে যেতে বাধ্য করা হবে না। বিকেলে এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানায় কর্তৃপক্ষ। আজকে ক্লাস বন্ধ করে দিচ্ছে, কালকে পরীক্ষা বন্ধ করে দিচ্ছে, এরকম করে করে তো আমরা সেশন জটে পড়ে যাচ্ছি। আমরা তাই এটা সমাধান চাই। হল কোনো রকম ভাবেই ছাড়বো না, কারণ হচ্ছে আমরা আসছি ঈদের ছুটি কাটিয়ে মাত্র কিছুদিন আগে, এরপরে হচ্ছে আবার গ্রুপ করে আমাদের সিদ্ধান্ত জানাচ্ছে যে আমাদের হল বন্ধ করা হবে না। আমাদের একটাই দাবি, আমাদের হল খোলা থাকতে হবে। আপনারা বিশ্ববিদ্যালয় বন্ধ করছেন, আমাদের অধিকার দিয়ে বঞ্চিত করা হয়েছে। আমরা আমাদের হল ছাড়বো না, আমাদের হল খোলা রাখতে হবে। শিক্ষার্থীরা হলে থাকতে চায়, অনেক শিক্ষার্থী, এবং আমরা জানি যে অনেকের ব্যক্তিগত সমস্যা এবং টিউশনি বা অন্যান্য সমস্যা আছে। আমরা বিকাল 4টা পর্যন্ত অবজার্ভ করে বিকাল 4টার পর হল প্রশাসন সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন বসে আমরা সিদ্ধান্ত নিব। মার্চ এপ্রিল 2 মাসের জাটকা ধরার উপর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার মধ্যরাত থেকে ফের ইলিশ ধরতে নদীতে নেমেছেন জেলেরা। নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে মাছ ধরা শুরু করায় ইলিশের আগমনে আবারও কর্মচঞ্চলতা ফিরেছে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে। কর্মব্যস্ত ব্যবসায়ী শ্রমিকদের হাক ডাকে মুখরিত এখন ঘাট। পদ্মা মেঘনার আহরিত ইলিশ আড়তে এনে মজুত করছেন জেলেরা। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন পর জেলেরা নদীতে নামলেও আশানুরূপ ইলিশ উঠছে না জালে। সরবরাহ কম থাকায় দামও বেশি। সামনে ইলিশের মৌসুমে পদ্মা মেঘনায় পানি বৃদ্ধি পেলে ইলিশ পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানায় জেলেরা। সাভারে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শুরু হয়েছে পুলিশের সাঁড়াশি অভিযান। বিভিন্ন গ্রুপে বিভক্ত ওই বাহিনীর 200 সদস্যকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। 3টি পৃথক বাহিনীর আরও 7 জনকে অস্ত্রসহ গ্রেফতারের পর দুপুরের সাভার মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানান পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজামান। এ সময় কিশোর গ্যাং সদস্যদের ব্যবহার করা অত্যাধুনিক একটি আংটি প্রদর্শন করা হয়। সেখানে থাকা ছুরির মাধ্যমে কিশোর গ্যাং সদস্যরা কিভাবে পথচারীকে আহত করে সর্বস্ব কেড়ে নেয় সেটাও জানান পুলিশ সুপার। কাল থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমবে, যা 5 মে পর্যন্ত ক্রমান্বয়ে আরও কমে কালবৈশাখী ঝড় সৃষ্টি হবে, এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কালবৈশাখীর পর কয়েকদিন স্বস্তি মিললেও পরে আবারও তাপমাত্রা বাড়বে। এদিকে তীব্র তাপে লোডশেডিং মানুষের দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে। হাসান মাহমুদের রিপোর্ট। রাজপথ জুড়ে খা খা রোদের শাসন।
তীব্র আক্রোশে ধরণীকে তাতিয়ে তুলছে তপ্ত সূর্য। বৈশাখী তাপের রুদ্ররূপে নাকাল নগর। তাপপ্রবাহে ওষ্ঠাগত প্রাণ ও প্রকৃতি। তীব্র তেষ্টায় জলে গলা ভেজাবার চেষ্টা। তাপ থেকে বাঁচতে ছায়া খুঁজছেন অনেকে। দালান থেকে বস্তি, সবাই খুঁজছেন স্বস্তি। অনিরাপদ পানীয়ে তাপ থেকে নিরাপদ হতে চান কেউ কেউ। বেশি বিপাকে কর্মজীবী দিনমজুর শ্রেণীর মানুষ। গরমের ঠেলায় লোকজন তো বাসা বাড়ি ঠিক কেমনে ভাই হয়, লোকজনের অবস্থা খুব টাইট। গরমে ভাই খেপটা না যায় না, বাড়ি কষ্ট হয়। রাত্রেও গরম, গরমের জায়গা থাকা যায় না। আবহাওয়া অধিদপ্তর বলছে ধীরে ধীরে কমবে তাপমাত্রা, তবে মে জুড়েই কম বেশি থাকবে এই তাপপ্রবাহ। আগামীকালকে থেকে তাপমাত্রা কিছুটা কমা শুরু হবে এবং সেই যে হ্রাস পাওয়ার হার সেটা আস্তে আস্তে 5 তারিখ পর্যন্ত হ্রাস পেতে থাকবে এবং 5 তারিখে সারা দেশব্যাপী কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে তীব্র গরমে খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, রাজশাহী সহ দেশের অনেক জেলায় তাপমাত্রার পারদ 40 ডিগ্রির আশপাশেই থাকছে। গ্রামীণ জনপদে লোডশেডিং গরমে যোগ করেছে দুর্ভোগ। বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে। নির্বিচারে প্রকৃতি ধ্বংসের অভিশাপেই যেন মানুষের কাছে ফিরে এসেছে এমন উত্তাপ হয়ে। তাই স্বস্তির বৃষ্টির অপেক্ষা আর প্রত্যাশা স্বস্তির বৃষ্টির মধ্য দিয়ে অবসান ঘটবে এমন তাপপ্রবাহের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কাল থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমবে, যা 5 মে পর্যন্ত ক্রমান্বয়ে আরও কমে কালবৈশাখী ঝড় সৃষ্টি হবে, এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কালবৈশাখীর পর কয়েকদিন স্বস্তি মিললেও পরে আবারও তাপমাত্রা বাড়বে। এদিকে তীব্র তাপে লোডশেডিং মানুষের দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে। হাসান মাহমুদের রিপোর্ট। রাজপথ জুড়ে খা খা রোদের শাসন। তীব্র আক্রোশে ধরণীকে তাতিয়ে তুলছে তপ্ত সূর্য। বৈশাখী তাপের রুদ্ররূপে নাকাল নগর। তাপপ্রবাহে ওষ্ঠাগত প্রাণ ও প্রকৃতি। তীব্র তেষ্টায় জলে গলা ভেজাবার চেষ্টা। তাপ থেকে বাঁচতে ছায়া খুঁজছেন অনেকে। দালান থেকে বস্তি, সবাই খুঁজছেন স্বস্তি। অনিরাপদ পানীয়ে তাপ থেকে নিরাপদ হতে চান কেউ কেউ। বেশি বিপাকে কর্মজীবী দিনমজুর শ্রেণীর মানুষ। গরমের ঠেলায় লোকজন তো বাসা বাড়ি ঠিক কেমনে ভাই হয়, লোকজনের অবস্থা খুব টাইট। গরমে ভাই খেপটা না যায় না, বাড়ি কষ্ট হয়। রাত্রেও গরম, গরমের জায়গা থাকা যায় না। আবহাওয়া অধিদপ্তর বলছে ধীরে ধীরে কমবে তাপমাত্রা, তবে মে জুড়েই কম বেশি থাকবে এই তাপপ্রবাহ। আগামীকালকে থেকে তাপমাত্রা কিছুটা কমা শুরু হবে এবং সেই যে হ্রাস পাওয়ার হার সেটা আস্তে আস্তে 5 তারিখ পর্যন্ত হ্রাস পেতে থাকবে এবং 5 তারিখে সারা দেশব্যাপী কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে তীব্র গরমে খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, রাজশাহী সহ দেশের অনেক জেলায় তাপমাত্রার পারদ 40 ডিগ্রির আশপাশেই থাকছে। গ্রামীণ জনপদে লোডশেডিং গরমে যোগ করেছে দুর্ভোগ। বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে। নির্বিচারে প্রকৃতি ধ্বংসের অভিশাপেই যেন মানুষের কাছে ফিরে এসেছে এমন উত্তাপ হয়ে। তাই স্বস্তির বৃষ্টির অপেক্ষা আর প্রত্যাশা স্বস্তির বৃষ্টির মধ্য দিয়ে অবসান ঘটবে এমন তাপপ্রবাহের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। উচ্চ আদালতের মতো দেশের বিচার বিভাগের সকল ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুপুরে সিলেটে আদালত চত্বরে ন্যায়কুঞ্জে উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সে জামিনের আদেশ পেতে আমাদের এই নিচের আদালতে কয়েকদিন লাগতো, এখন কিন্তু আপনি 1 মিনিটে খবর পাবেন। যখনই নাকি এটা হয় তখনই সঙ্গে সঙ্গে আপলোড করা হয় এবং এই ডিজিটালাইজেশন ছাড়াও আমাদের জাজমেন্টগুলো আপলোড হচ্ছে। আর আমাদের নিচের আদালতে যা জাজমেন্ট দিয়েছে সেইগুলি তারা আপলোড করেন না, বাট সেগুলো আমরা পর্যায়ক্রমে চেষ্টা করব সেগুলোকেও জনগণের একেবারেই সামনে নিয়ে আসা যায় চেষ্টা করব। যে ওয়ান স্টপ সার্ভিস বিচার বিভাগের জন্য সেটি বাস্তবায়ন করার একটি পদক্ষেপ মাত্র এই ন্যায়কুঞ্জ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটি নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরী সহ ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা। দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে বঙ্গবন্ধু সহ 15ই আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর রেড ক্রিসেন্ট সোসাইটির গোপালগঞ্জ ইউনিট পরিদর্শন করেন নবনিযুক্ত চেয়ারম্যান সহ অন্যরা। রাজশাহীতে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে বিএনপি। নগরীর সাগরপাড়া বটতলা মাছ বাজারে খাবার পানি ও স্যালাইন বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, খালেদা জিয়া মুক্তি পরিষদের সভাপতি শরীফুল হক ও সদস্য সচিব মনিরুজ্জামান দুলাল সহ দলীয় নেতৃবৃন্দ। উচ্চ আদালতের মতো দেশের বিচার বিভাগের সকল ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুপুরে সিলেটে আদালত চত্বরে ন্যায়কুঞ্জে উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সে জামিনের আদেশ পেতে আমাদের এই নিচের আদালতে কয়েকদিন লাগতো, এখন কিন্তু আপনি 1 মিনিটেই খবর পাবেন। যখনই নাকি এটা হয় তখনই সঙ্গে সঙ্গে আপলোড করা হয় এবং এই ডিজিটালাইজেশন ছাড়াও আমাদের জাজমেন্টগুলো আপলোড হচ্ছে। আর আমাদের নিচের আদালতে যা জাজমেন্ট দিয়েছে সেইগুলি তারা আপলোড করেন না, বাট সেগুলো আমরা পর্যায়ক্রমে চেষ্টা করব সেগুলোকেও জনগণের একেবারেই সামনে নিয়ে আসা যায় চেষ্টা করব। যে ওয়ান স্টপ সার্ভিস বিচার বিভাগের জন্য সেটি বাস্তবায়ন করার একটি পদক্ষেপ মাত্র এই ন্যায়কুঞ্জ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটি নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরী সহ ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা। দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে বঙ্গবন্ধু সহ 15ই আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর রেড ক্রিসেন্ট সোসাইটির গোপালগঞ্জ ইউনিট পরিদর্শন করেন নবনিযুক্ত চেয়ারম্যান সহ অন্যরা। রাজশাহীতে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে বিএনপি। নগরীর সাগরপাড়া বটতলা মাছ বাজারে খাবার পানি ও স্যালাইন বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, খালেদা জিয়া মুক্তি পরিষদের সভাপতি শরীফুল হক ও সদস্য সচিব মনিরুজ্জামান দুলাল সহ দলীয় নেতৃবৃন্দ। বিএনপি পরাজিত হয়নি। আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু অতি ডান বা অতি বাম নয়, সব মানুষের অধিকার সরকার হরণ করেছে। সব দল ও মতের মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি। নয়াপল্টনে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি বের করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে অংশ নেয় হাজারো নেতাকর্মী। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল ঘুরে আরামবাগ হয়ে ফের নয়াপল্টনে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা। এর আগে সমাবেশে দলের নেতারা বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী সহ সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সারা দেশে লুটের রাজত্ব কায়েম করা হয়েছে অভিযোগ করে তারা বলেন, নিজেদের লোকদের সুবিধা দিতে ফের বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। সরকারের প্রতি দেশের মানুষের কোনো সমর্থন নেই দাবি করে বিএনপি নেতারা বলেন, ভোটাধিকারের আন্দোলন থেকে পিছু হটেনি তাদের দল। অতীতেও পরাজিত হয়নি, আমরা পরাজিত হব না। আমরা আমাদের যে লক্ষ্য, বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, ভোটের অধিকার ফিরিয়ে আনবো। আমি আহ্বান জানাচ্ছি আজকে সকল রাজনৈতিক দল, মত পথ, সংগঠন, ব্যক্তি, বিশেষ করে শ্রমিক সংগঠনকে যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। অত্যাচার অন্যায়ভাবে আমাদের আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করার চেষ্টা করেছে। সেই দিন যদি আমাদের দলকে নিষ্পেষিত করা না হতো, যদি অত্যাচার করা না হতো, যদি বোমা টিয়ার সেল না মারা হতো, ইনশাআল্লাহ ওই দিন আমরা কিন্তু রাজপথে জয়ী ছিলাম। রাজপথ বিএনপির অধিকারে ছিল। এই সরকার আজকে পুলিশের ক্ষমতায়, বিভিন্ন সরকারি পোশাকি প্রতিষ্ঠানের জোরে এই সরকার ক্ষমতায় টিকে আছে। ডান বাম এক হয়ে সরকার হটাতে চায়, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাব দেন বিএনপির মহাসচিব। তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে বলেন যে কি এমন ঘটলো যে বাংলাদেশে অতি বাম অতি ডান একসাথে তারা আজকে আমাকে উৎখাত করতে চায়। সমস্যাটা ওই জায়গাতেই যে আপনারা সেটা বুঝতে পারেন না যে কি ঘটেছে,
অথবা বুঝেও না বোঝার ভান করেন। আজকে শুধু অতি বাম অতি ডান নয়, আজকে সমগ্র বাংলাদেশের সব মানুষ যে কোনো পন্থারই হোক তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। উনি আরেকটা কথা বলেছেন যে আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছেন। আপনারাই বলেন একটা ডামি ইলেকশন, ডামি ক্যান্ডিডেট আপনারাই আপনাদের মতো তাদের তৈরি করেন, সেভাবে আপনারা এই দেশে এই দেশ পরিচালনা করছেন। বিএনপি নেতারা বলেন তাদের নেতাকর্মীদের জেলে পুরে সাজা দিয়ে সরকার স্মার্ট বাংলাদেশ গড়ছে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। শারীরিক পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সন্ধ্যায় গুলশানে বাসভবন ফিরোজা থেকে সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্যই বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে গত 1 এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একই হাসপাতালে নেওয়া হয়েছিল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাতে শ্রমিক হত্যার রক্তের দাগ, এদেশ তাদের ক্ষমা করবে না। দলটি আবারও ক্ষমতায় গেলে দেশকে রক্তস্রোতে ভাসিয়ে দেবে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবসের আলোচনায় এসব কথা বলেন কাদের। রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। মহান মে দিবসে শ্রমিক লীগের জনসভা সফল করতে গ্রীষ্মের তপ্ত দুপুরে তীব্র গরম উপেক্ষা করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হন সংগঠনটির রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড এবং ইউনিটের নেতাকর্মীরা। সমাবেশে শ্রমিকদের কল্যাণে আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক। তিনি দাবি করেন, এদেশে সবচেয়ে বেশি শ্রমিক হত্যা এবং নির্যাতন হয়েছে বিএনপি ক্ষমতা থাকা অবস্থায়। তাদের হাতে বাংলার শ্রমিকের রক্তের দাগ, তাদের হাতে বাংলার কৃষকের রক্তের দাগ। এই দেশ তাদের ক্ষমা করবে না। ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্তস্রোতে। শ্রমিক দিবসের আলোচনায় উঠে আসে সমসাময়িক রাজনীতির কথাও। ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের শক্তি বিএনপির নেই, কারণ জনগণ দলটির সাথে নেই। বিএনপি ধ্বংসের জন্য বাইরের শত্রু কোনো প্রয়োজন হবে না। এই বিএনপি ভাঙন আমরা চাই না, কিন্তু বিএনপি যেই অবস্থায় আছে তারা নিজেরাই নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে। শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, তাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সব করবে সরকার। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএমডিসি বা বিশেষজ্ঞ প্যানেল ছাড়া ভুল চিকিৎসা নির্ণয় ও দাবি করার অধিকার কারণেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। তবে চিকিৎসকের অবহেলা থাকলে তা সহ্য করা হবে না বলেও জানান মন্ত্রী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নিউরো সায়েন্স ইনস্টিটিউটে বাংলাদেশ নিউরো সায়েন্স সোসাইটির 12তম সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দ্রুত চিকিৎসক সুরক্ষা আইন পাশ করানোর প্রত্যয় ব্যক্ত করেন। সম্মেলনে চিকিৎসকদের গ্রেফতার ও হয়রানির নিন্দা জানিয়ে হাসপাতালে কোনো ধরনের মোবাইল কোর্ট পরিচালনা না করার আহ্বান জানান চিকিৎসক নেতারা। চিকিৎসকদের সুরক্ষা, যেটা আমাদের মহাসচিব বলে গেলেন, আমি চিকিৎসকদের সুরক্ষা আইন আমি পাশ করাবই, যেভাবেই করি। এর জন্য যত কিছু করতে হয়, কারণ আমার একটা দায়িত্ব চিকিৎসকদের সুরক্ষা দেওয়া, আবার সাথে সাথে কিন্তু রোগীদের সেবা সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। কোনো চিকিৎসকের কোনো অবহেলা আমি সহ্য করব না। যে ভুল চিকিৎসা বলার অধিকার আমারও নাই, কারো নাই। ভুল চিকিৎসা বলার অধিকার একমাত্র বিএমডিসি। প্রিমিয়ার লিগের প্রতিটি দলের স্কোয়াডে 2 জন ও একাদশে 1 জন বয়সভিত্তিক ফুটবলার বাধ্যতামূলক করছে বাফুফে। এছাড়া এই প্রতিযোগিতার সেরা 4 দল নিয়ে সুপার লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে পেশাদার লীগ কমিটি। বিকেলে সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানান পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। মমিনুর রিপনের রিপোর্ট।
ফুটবল ফেডারেশনে পেশাদার লীগ কমিটির তৃতীয় সভার আলোচনা ফলপ্রসূই বলতে হবে। এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে প্রিমিয়ার লিগে বয়সভিত্তিক ফুটবলারদের গুরুত্ব বাড়ানো হয়েছে। যে 23 জনের স্কোয়াড থাকে, চূড়ান্ত স্কোয়াড, সেখানে 16 থেকে 18 বয়সে 2 জন প্লেয়ার অবশ্যই থাকতে হবে এবং প্রতিটা টিমের মূল একাদশে অনূর্ধ্ব 16 থেকে 18 বছর একজন প্লেয়ারকে অবশ্যই খেলাতে হবে। বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এনেছি, যেহেতু এএফসিতে এখন বিদেশি প্লেয়ারের রেজিস্ট্রেশনের আনলিমিটেড করেছে, তো আমরা সেদিকে হাঁটছি না। আমরা 6 জনের রেজিস্ট্রেশন সীমাবদ্ধ রেখেছি, যার মধ্যে একজনকে অবশ্যই এশিয়ান হতে হবে। এছাড়া আগামী মৌসুমে আলোচিত সুপার কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। সেই সঙ্গে বয়সভিত্তিক ফুটবলের ভেন্যু চূড়ান্ত করেছে লীগ কমিটি। এবং আগামী বছর লিগ শেষ হলে আমরা সুপার কাপ আয়োজন করব। সেক্ষেত্রে আমরা হয়তো এখনো দল সংখ্যা নির্ধারিত করিনি, তবে সম্ভাব্য যেটা হচ্ছে আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি লিগের টপ 4টি টিম সুপার লিগে থাকবে। আমাদের প্রথম টুর্নামেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্স কাপ, যেটা সেপ্টেম্বরে শুরু হবে এবং আগামী বছরগুলোতে এরই ধারাবাহিকতা বজায় থাকবে, একই রকম ধারাবাহিকতা বজায় থাকবে। ডিসেম্বরে বঙ্গবন্ধু স্টেডিয়াম বুঝে পেলে আগামী মৌসুম থেকে সেখানে পুরোদমে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সভায়। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। টি-20 সিরিজকে সামনে রেখে চট্টগ্রামের শেষ সময় প্রস্তুতি সেরে নিয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে ঘাম ছড়িয়েছে স্বাগতিকরা। এরপর দুপুরে অনুশীলনে নামে সফররতরা। 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে শুক্রবার মুখোমুখি হবে এই দুই দল। বিশ্বকাপের আগে ঘরের মাটিতে শেষ সিরিজ। বিশ্বমঞ্চে প্রস্তুতির জন্য তাই এটি শেষ সুযোগ স্বাগতিকদের। জিম্বাবুয়ের বিপক্ষে শক্তি সামর্থ্যে এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। 20 ম্যাচে 7 পরাজয়ের বিপরীতে 13 জয় আছে বাংলাদেশের। আর নিজেদের ম্যাচে 11টির মধ্যে 8টিতেই জিতেছে তারা। আর তাই তো এই সিরিজে ফেভারিট হয়েই মাঠে নামবে বাংলাদেশ। তবে প্রতিপক্ষকে সমীহের চোখেই দেখছে নাজমুল হোসেন শান্তর দল। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।